ঐতিহাসিক ৭ই মার্চ আজ ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করতে দ্রুত গতিতে চলছে মেট্রো রেলের কাজ, রাজধানীর গণপরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তনের আশা। চুরিহাট্টায় আগুনের ঘটনায় আরও ৮ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। নিমতলির ঘটনায় ১৭ দফা সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় হাইকোর্টের ক্ষোভ। এবং রাজশাহীর উপজেলাগুলোতে বইছে নির্বাচনী হাওয়া, প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। সৎ ও আদর্শবান প্রতিনিধি বেছে নিতে চান ভোটাররা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। শুরুতেই অগ্নিঝরা মার্চের খবর। আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই। ঐতিহাসিক ৭ই মার্চের দিনের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরের আলো ফোটার সাথে সাথে ধানমন্ডির ৩২ নম্বরে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এ শ্রদ্ধা জানান তিনি। পরে দলীয় সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আবারও শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। দলীয় প্রধান চলে যাবার পর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। ঐতিহাসিক ৭ই মার্চ ৭১-এর এদিন রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণে মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তির বীজ বপন করেন। ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো ভাষণটিকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়, যা বিশ্বের কাছে ভিন্ন মর্যাদা দিয়েছে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে। আতিকা রহমানের রিপোর্ট। ১৯৭১ সালে উত্তাল মার্চে রাজনৈতিক টালমাটাল সময়ের এক ঐতিহাসিক প্রেক্ষাপটে পাকিস্তানি সরকারের বুলেটের মুখে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণটি দেন, যে ভাষণ বাঙালি জাতিকে মুক্তির পথ দেখায়। শত বছরের সংগ্রাম শেষে দৃপ্ত পায়ে হেঁটে ইতিহাসের মহান কবি জনসমুদ্রের মধ্যে জনতার মঞ্চে দাঁড়িয়ে শোনান তার বজ্রকণ্ঠ। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ভাষণের উল্লেখযোগ্য দিক হলো পশ্চিম পাকিস্তানের রাজনীতি, সামরিক আইন প্রত্যাহারের আহ্বান, দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ব পাকিস্তানের সর্বাত্মক হরতাল চালিয়ে যাওয়ার ঘোষণা এবং আক্রমণ প্রতিরোধের আহ্বান। আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা করবেন না। সামরিক আইন মাশাআল্লাহ উদ্ধ করতে হবে। সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। ৭ কোটি মানুষকে চাপায় রাখতে পারবো না যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে। খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। বঙ্গবন্ধু অত্যন্ত সতর্কতার সঙ্গে কৌশলে স্বাধীনতার ঘোষণা দেন। পাকিস্তানি সরকার বিশ্বের কাছে তাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে দাবি করতে না পারে, সেদিকে ছিল সতর্ক দৃষ্টি। তিনি যা বলেছিলেন তার মধ্য দিয়ে স্বাধীনতার কথা পরিপূর্ণভাবে ব্যক্ত করা হয়েছিল। অন্তত আমরা যারা শুনেছিলাম সেদিন, আমাদের কাছে দুর্বোধ্য কিছুই থাকেনি। মুক্তির কথা ওই ভাষণে সর্বমোট ৩ বার বলেছিলেন আর কি। অর্থাৎ বঙ্গবন্ধু সামগ্রিক সার্বিক মুক্তিকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। ভাষণের ব্যতিক্রম দিক হলো এর সার্বজনীনতা, গণতন্ত্র, স্বাধিকার, মানবতা। ইউনেস্কো স্বীকৃতির মধ্যে ভাষণটি এক অনন্য উচ্চতায় পৌঁছেছে, যে গৌরবের অংশীদার হয়েছে জাতি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ২০১৭-তে ইউনেস্কো
এই ভাষণটিকে বিশ্ব বৌদ্ধিক ঐতিহ্যের অংশ করে নিয়েছে। এতে দেখা যাচ্ছে যে শুধু বাঙালির জন্য নয়, শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্ববাসীর জন্য এই ভাষণটি একটা বৈশ্বিক তাৎপর্য আছে। সুতরাং দৈশিক এবং বৈশ্বিক তাৎপর্য নিয়ে এই ভাষণটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাষণ। 7 মার্চের ভাষণ একটি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। প্রকৃত অর্থে এটি ছিল মুক্তিযুদ্ধের রণকৌশল, যুদ্ধ জয়ের প্রাথমিক নির্দেশনা। বাংলাদেশ আমার বাংলাদেশ। আতিকা রহমান, RTV, ঢাকা। মহানগর গণপরিবহন ব্যবস্থায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বাহন মেট্রো রেল এখন ঢাকার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় 35% কাজ শেষ হয়েছে মেট্রো রেলের প্রথম পর্বের। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করতে রাত দিন সমান তালে কাজ চলছে। দৃশ্যমান হওয়ার পর খুশি নগরবাসী। তবে পিলারের পাশাপাশি প্রকল্পের অন্য কাজগুলো সমান তালে করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মেট্রো রেল নিয়ে জুলহাস কবিরের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। অর্থনৈতিক উন্নয়নের অপ্রতিরোধ্য বাংলাদেশের সামনে মেট্রো রেল এখন দৃশ্যমান বাস্তবতারই অপর নাম। প্রতিদিন একটু একটু করে বদলে যাচ্ছে উত্তরার তৃতীয় পর্ব থেকে মিরপুর আর আগারগাঁওয়ের 12 কিলোমিটার সড়কের চেহারা। পুরো প্রকল্প এলাকায় বড় বড় ক্রেন আর কংক্রিটের বিশাল স্প্যানের স্তূপ। ভারী ভারী লরিতে করে আনা হচ্ছে যন্ত্রপাতি। এক পিলারের সঙ্গে আরেক পিলারে জোড়া লাগানো হচ্ছে ভায়াডাক্ট। দৃশ্যমান হচ্ছে স্বপ্নের মেট্রো রেলের অবকাঠামো। এই অংশের পিয়ার প্রায় শেষ করে ফেলেছি। স্টেশনগুলোর সাইড পিয়ারগুলো হচ্ছে, আর ভায়াডাক্ট আমরা 5টা লঞ্চিং গার্ডারে শুরু করেছি। অলমোস্ট এই অংশে, এই দিয়াবাড়ির অংশের ভায়াডাক্টের কাজ অনেকখানি শেষ করেছি। 5টি লঞ্চিং গার্ডার অ্যাট এ টাইম কাজ চলছে। বিশাল এক কর্মযজ্ঞে এগিয়ে চলেছে দেশের প্রথম মেট্রো রেলের নির্মাণ কাজ। এই দৃশ্য প্রকল্পের প্রথম পর্বের, অর্থাৎ উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুর ও আগারগাঁও এলাকার। মিরপুর সড়কের মাঝে পিলারের উপর স্প্যান বসানোর পর স্বপ্নকে ছুঁয়ে দেখার সুযোগ হয়েছে নগরবাসীর। এটা আমরা আশাবাদী, এই বছরের মধ্যে যদি কমপ্লিট হয় আমরা একটু খুশি হব। দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত আমরা খুব সহজে যেতে পারবো, এটা আমাদের আসলে একটা স্বপ্ন। এ বছরের ডিসেম্বরে আগারগাঁও পর্যন্ত কাজ শেষ করে মেট্রো রেল চালানোর যে লক্ষ্য নিয়ে কাজ চলছে তাতে তেমন কোনো বাধা দেখছেন না প্রকল্প সংশ্লিষ্টরা। যানজটে নাকাল নগরবাসীকে স্বস্তি দিতে প্রতিদিন এভাবে একটু একটু করে দৃশ্যমান হচ্ছে স্বপ্নের মেট্রো রেল। আর এই মেট্রো রেলের কাজ নির্ধারিত সময় শেষ করতেই প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করছে প্রকল্প সংশ্লিষ্টরা। তারা বলছেন লক্ষ্যমাত্রা ঠিক রেখেই এই প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে। যানজটের নগরীতে মেট্রো রেলের মতো এমন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করার প্রয়োজনীয়তা উপলব্ধি করায় খুশি নগরবিদরা। এখানে যে সিভিল ওয়ার্কসটার কাজটা চলছে, যেটা আমরা দেখছি, সেই কাজটার প্যারালালি ইলেকট্রিক্যালের কাজ এবং প্রকিউরমেন্টের কাজগুলো যদি সমান্তরালভাবে চলতে থাকে তাহলে কাজটার অগ্রগতিটা অনেক ভালো হয়। কোনোটার জন্য আরেকটা কাজ যেন বন্ধ না থাকে। মাটির নিচের কাজ শেষ হয়, এখন খুব দ্রুত ভায়াডাক্ট বসানো শেষ করা সম্ভব হবে। জুন মাস থেকে শুরু হবে রেল লাইন বসানোর কাজ। 35% কাজ হয়েছে এবং প্রতিদিনই এটার কাজের গতিটা বাড়ছে। উত্তরা তৃতীয় পর্ব থেকে আমাদের আগারগাঁও পর্যন্ত অংশের যে কাজ, এটা আমরা 2019 সালের ডিসেম্বর মাসের ভিতরে শেষ করব। ট্রায়াল রান করার পরে যদি আমরা দেখি যে ট্রায়াল রান সাকসেসফুল, তাহলে আমরা চালু করে দেব। প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বের কাজও নির্ধারিত সংশোধিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক জুলহাস কবির, RTV, মেট্রো রেল প্রকল্প এলাকা, দিয়াবাড়ি, ঢাকা। চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় ডিএনএ পরীক্ষা শেষে আরও 8 মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। মরদেহ নেওয়ার অপেক্ষায় রয়েছে আরও 3 পরিবার। বুধবার বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রয়োজনীয় কাগজপত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছায়। বিস্তারিত সাকিবুর রহমানের রিপোর্টে। চকবাজারের চুরিহাট্টায় আগুন লাগার ঘটনায় নতুন করে শনাক্ত হওয়া 11টি মৃতদেহের মধ্যে 8টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 3 জনের বাড়ি ঢাকার বাইরে হওয়ায় তারা বৃহস্পতিবার মৃতদেহ নেবেন।
স্বজনরা মৃতদেহ নিতে এসে কান্নায় ভেঙে পড়েন। বিশ্ববিদ্যালয় ছাত্র রোহানের মৃতদেহ পরিবর্তন হওয়ায় ক্ষোভ জানিয়েছেন পরিবারের সদস্যরা। দিয়ে দিছে আমার লাশ হয়েছে 26 দিয়ে দিছে 38 সালের, কোন আবার ফেরত আসতেছে। কোন সামান্য কটা লাশ নিয়ে যদি এরকম তেড়িবেড়ি লাগিয়ে যায় তাহলে আমরা কি করবো? কোন আমাকে আজকে ফোন দিয়েছে, ফোনের পর আমাকে হাতে মানে বলছে যেন লাশ পাওয়া গেছে। সবাই শোকাহত, আর এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে। চকবাজার থানার ওসি জানিয়েছেন মরদেহগুলো বুঝে নিতে স্বজনদের ফোন দিয়ে ডাকা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ অফিস থেকে তাদের পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। সিআইডি থেকে আমরা 11টা লাশের ডিএনএ টেস্টের ফলাফল আমরা পেয়েছি, তার মধ্যে 8 জনকে আমরা লাশ হস্তান্তর করছি। অতিরিক্ত জেলা প্রশাসক জানিয়েছেন ডিএনএ পরীক্ষা করা মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি প্রতিটি পরিবারকে 20,000 টাকা করে দেয়া হচ্ছে। 3 জন তাদের স্বজনরা জানিয়েছেন তারা আগামীকাল সকালে আসবে। প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে স্বজনদেরকে আমরা 20,000 করে টাকা দিচ্ছি। এর আগে 19 জনের ডিএনএ টেস্টের মাধ্যমে 11 জনের মরদেহ শনাক্ত করা হয়েছে বলে জানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। নেক্সট 10 to 12 ডেজের মধ্যে সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির 17 দফা সুপারিশ বাস্তবায়ন না হওয়ার কারণ জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী 11 এপ্রিল এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। প্রতিবেদন দাখিল না করলে সংশ্লিষ্টদের এই দায় নিতে হবে বলে আদালত হুঁশিয়ারি দেন। গেল মাসে হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করে বলেন 10 বছর চলে গেছে অথচ আমলারা সুপারিশ বাস্তবায়ন করতে পারেনি। চকবাজার ট্র্যাজেডিতে নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দিয়েছে নাটেশ্বর ইউনিয়ন ফাউন্ডেশন। নিহতদের পরিবারকে 1 লাখ ও আহতদের 50,000 টাকার চেক দেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম ও নাটেশ্বর ইউনিয়ন ফাউন্ডেশনের সভাপতি, বেঙ্গল গ্রুপ ও আরটিভির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন। রাজধানীর লালবাগে শাগুন কমিউনিটি সেন্টারে চকবাজার ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে শোকসভা ও দোয়া করা হয়। এ সময় আলহাজ মোর্শেদ আলম পুরান ঢাকাকে নতুন করে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, কেমিক্যালের সঙ্গে প্লাস্টিকের কাঁচামাল এক মনে করা ঠিক নয়। প্লাস্টিক শিল্পের জন্য আলাদা শিল্প নগরী স্থাপন করে পুরান ঢাকা থেকে সেগুলো সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। এই ধরনের ঘটনার কোনো বৃদ্ধি হোক, আমি আপনাদেরকে অনুরোধ করব, ব্যবসায়ী ভাইদেরকে আপনারাও সচেতন হবেন, নিজের জান মালের নিজের জানের দিকে আগে খেয়াল রাখতে হবে। আমরা এখনো ওই সব বাজারের দাঁড়াচ্ছে যুগের ভিতর থেকে ব্যবসা করাটা এটা পরিবর্তন করতে হবে। আমার দেশ যখন পরিবর্তন হয়েছে, পৃথিবী যখন, বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে সব দিক থেকে, এই পুরান ঢাকার এই ইয়েটাও আপনার পরিবেশটাকেও পরিবর্তন করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। রাজশাহী উপজেলাগুলোতে বইছে নির্বাচনী হাওয়া। এবার বিএনপি নির্বাচনে অংশ না নেয়ায় বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। তবে ভোটাররা বলছেন সাধারণ মানুষের উন্নয়নে ভূমিকা রাখবে এমন সৎ ও আদর্শবান প্রতিনিধিকেই বেছে নেবেন তারা। রাজশাহী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। রাজশাহীর তানোর, গোদাগাড়ি, পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট ও বাগমারা উপজেলায় এখন বইছে নির্বাচনী হাওয়া। গত উপজেলা পরিষদ নির্বাচনে 9টির মধ্যে 5টিতে বিএনপি এবং 2টি করে উপজেলায় আওয়ামী লীগ ও জামাতের প্রার্থীরা নির্বাচিত হন। তবে এবার বিএনপি ও জামাত মাঠে না থাকায় বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা আদা জল খেয়ে মাঠে নেমে পড়েছেন, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এই নির্বাচনে পুঠিয়া উপজেলার মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে একচ্ছত্রভাবে এই নৌকাকে জিতাবে। এই তানোরের মানুষ আমাকে বিপুল ভোটে নৌকা মার্কায় ভোট দিবে এবং আমি জয়ী হবে, এটা আমি আশাবাদী। আমি সকলের সাথে, সকলের পাশে 44 বছর ধরে আছি। আমার দ্বারা এই কাজগুলো সম্ভব, তারা বিশ্বাস করে। তবে ভোটাররা বলছেন যারা এলাকার উন্নয়নে কাজ করবে তাদেরকেই ভোট দিবেন তারা। এমন একজন ভালো মানুষকে চাচ্ছি আমরা, যে যার দ্বারাই তানোরে উন্নয়ন হবে, তানোরের মানুষের সুখে দুঃখে তানোরের মানুষের পাশে থাকবে। যাকে বাছাই করে আমরা নির্বাচিত করব আর কি। প্রতিষ্ঠানগুলো আছে, রাস্তাঘাট আছে, সবগুলোর জন্য উন্নতি হয়। ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা উন্নয়ন যাই করবে তার দিকে আমরা আগ্রহী। আমি সৎ, যোগ্য এরকমই প্রার্থী চাই। আমাদের যে তানোর উপজেলা যেগুলো আমাদের অভাব,
সেগুলো আমাদের পূরণ করতে হবে। রাজশাহীর 9টি উপজেলার মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা হলেও সীমানা জটিলতার কারণে পবা উপজেলার নির্বাচন 1 বছর পিছিয়েছে। 8টি উপজেলার মধ্যে মোহনপুর ও বাঘা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। বাকিগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 10 মার্চ। মাসুদ মুস্তাহিদ, RTV। কিছুক্ষণ পর শপথ গ্রহণ করবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের বিজয়ী এমপি সুলতান মনসুর। জাতীয় সংসদ সচিবালয়ের স্পিকার শিরিন শারমিন চৌধুরী তাকে শপথ গ্রহণ করাবেন। জাতীয় ঐক্যফ্রন্টের 2 এমপি শপথ গ্রহণের কথা থাকলেও দলের সিদ্ধান্তে আপাতত শপথ নিচ্ছে না সিলেট 2 থেকে নির্বাচিত এমপি মোকাব্বির খান। এছাড়া আজ শপথ নেবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন মেয়র আতিকুল ইসলাম। তাকে প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করাবেন। একাদশ সংসদ নির্বাচনের আলোচিত প্রার্থী হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ। স্ত্রী সাদিয়া বেগম সুমিকে পেটানোর অভিযোগে গেল রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে বিকেলে যৌতুকের দাবিতে স্ত্রীকে পেটানোর অভিযোগ এনে হিরো আলমকে আসামি করে সদর থানায় মামলা করেন তার শ্বশুর সাইফুল ইসলাম। সেখানে বলা হয়, হিরো আলম গত 5 ফেব্রুয়ারি তার বাসায় স্ত্রী সুমির কাছে 2 লাখ টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হিরো আলম তার স্ত্রী সাদিয়া বেগম সুমিকে বেধড়ক মারধর করেন। এদিকে গেল রাতে গ্রেপ্তারের আগে হিরো আলমও থানায় গিয়ে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করেছে বলে অভিযোগ করেছিলেন, তবে তা আমলে নেয়নি পুলিশ। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। ঐতিহাসিক 7ই মার্চ আজ ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করতে দ্রুত গতিতে চলছে মেট্রো রেলের কাজ। রাজধানীর গণপরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তনের আশা। চুরিহাটে আগুনের ঘটনায় আরও 8 মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। নিমতলির ঘটনায় 17 দফা সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় হাইকোর্টের ক্ষোভ। এবং রাজশাহীর উপজেলাগুলোতে বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। সৎ ও আদর্শবান প্রতিনিধি বেছে নিতে চান ভোটাররা। সকালের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV digitals। ধন্যবাদ সবাইকে।